আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের আজকের কৃষি শিক্ষার 2 নম্বর ক্লাস, যেটা মিশন টেস্ট এ প্লাসে তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা সেম একই অধ্যায়ের মৎস্য চাষের আজকে আমরা চিংড়ি নিয়ে বিস্তারিত পড়ব। গতদিন আমরা নাইলোটিকা আর যে সরপুঁটি মাছটা পড়ছিলাম সেটা তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আজকে আমরা চিংড়ি চাষ, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নাইলোটিকা থেকেও আসতে পারে, তোমার সরপুঁটি থেকেও আসতে পারে, চিংড়ি থেকেও আসতে পারে। আজকে আমরা চিংড়ি চাষটা সুন্দর মতো পড়ব। তো তোমরা দ্রুত সময়ের মধ্যে সবাই যুক্ত হয়ে যাও, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু করে দিব। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই যে আজকের যে টপিক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় 1 বছর পর পরই তোমাদের প্রশ্ন এসে থাকে। একবার যদি তোমার নাইলোটিকা বা ইয়ে থেকে আসে, সরপুঁটি থেকে আসে, পরবর্তীবার তোমার কি আসবে? চিংড়ি চাষ থেকে আসবে। এরকমই হয়, প্রশ্নগুলা ঠিক একই ক্যাটাগরির হয়, এক এক বছর এক এক টপিক থেকে আসে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কৃষি শিক্ষার একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের 2 নম্বর ক্লাস। আজকে আমরা পড়ব চিংড়ি চাষ সম্পর্কে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বাস তো দিয়ে দিল ভাই, কি বাস দিল বুঝলাম না তোমার কথা আর কিছু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানুয়ারির 2য় সপ্তাহে টেস্ট। হ্যাঁ, টেস্ট পরীক্ষা তো হবেই, তোমাদের ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা সবারই হবে। কত বড় চ্যাপ্টার, অনেক বড়। আমাদের দ্বিতীয় পত্রে মোট 5টা অধ্যায় আছে, সব কয়টা অধ্যায়ই অনেক বড় বড় চ্যাপ্টার। আজকেও আমরা চিংড়ি চাষ পড়ব, তারপরে আমরা মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানব, কীভাবে মাছ সংরক্ষণ করা যায়। চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। দেখো আজকে আমরা কি পড়ব? আমরা চিংড়ি চাষ সম্পর্কে পড়ব। চিংড়ি তোমাদের জন্য এই যে চিংড়ি হাতে করে নিয়ে চলে আসছি, যেখানে বাগদা গলদা 2 ধরনের চিংড়ি আমাদের এই ব্যাগে আছে। এই ব্যাগে তোমাদের জন্য বাগদা গলদা চিংড়ি নিয়ে আসছি। এই চিংড়ি থেকে তোমাদের দেখাবো এই চিংড়ির কি কি বৈশিষ্ট্য আছে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে বাগদা চিংড়ি বলবো, কোন বৈশিষ্ট্য থাকলে তাকে গলদা চিংড়ি বলবো, সবগুলা দেখে নেব আমাদের এই যে আজকের এই টপিক থেকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো চিংড়ি চাষ, চিংড়ি চাষটা কি? বাংলাদেশে চিংড়ি চাষের জন্য ব্যাপক সম্ভাবনা হয়। বিশ্বের 19টি দেশে চিংড়ি চাষ করা হয়, যেখানে বাংলাদেশ চিংড়ি চাষে 5ম। বাংলাদেশ কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা অর্জন করে এই যে চিংড়ি চাষ করে। বাংলাদেশের চিংড়ি চাষটা মূলত তোমার বিদেশে রপ্তানি নির্ভর।
দেখবা দেশের খাদ্য চাহিদা পূরণের জন্য চিংড়িটা অনেক কম থাকে, বেশিরভাগ কিন্তু আমাদের রপ্তানির জন্য চিংড়ি চাষ করা হয়। বিশেষ করে তোমরা যদি খুলনা, সাতক্ষীরা মানে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে এইগুলার দিকে তাকাও, তাইলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সে চিংড়ির কি 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 কারণে তারা উৎপাদন করে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। চিংড়ি চাষে বাংলাদেশ বিশ্বে কততম? চিংড়ি চাষে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। ঠিক আছে, চিংড়ি চাষে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। দেখো চিংড়ি কোথায় কোথায় চাষ করা হয়? নদী, খাল, ডোবা, পুকুর, বঙ্গোপসাগর। এই যে এইগুলো আছে না, নদী, খাল, ডোবা, পুকুর, বঙ্গোপসাগর, এইগুলার কারণেই কিন্তু আমাদের দেশে চিংড়ি চাষটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখো মৎস্যজাত পণ্যের 58% হলো চিংড়ি। মানে মৎস্যজাত পণ্য বলতে তোমাকে যদি বলা হয় প্রক্রিয়াজাত বা বিদেশি রপ্তানি নির্ভর যেসব মাছগুলো আছে তার ভিতর কিন্তু 58% আমাদের এই চিংড়ি থেকে আসে। ঠিক আছে, তারপরে দেখো কর্মসংস্থান, একটা হিউজ অ্যামাউন্টের কর্মসংস্থান তৈরি হচ্ছে এই চিংড়ি চাষের উপর নির্ভর করে। দেখো চিংড়ি যে চাষ করছে সে যেমন একদিক থেকে লাভবান হচ্ছে, সে বিক্রি করে টাকা পাচ্ছে। এখন এই যে চিংড়ি সে শুধু চাষই করছে, তার সাথে তার পরিবারের লোকজনও ওই চিংড়ি চাষে হেল্প করছে, তাদেরও একটা কর্মসংস্থানের তৈরি হচ্ছে। আবার পাশাপাশি চিংড়ি চাষ করার পরে তারা বিক্রি করছে একটা জায়গায় বা আড়তে গিয়ে বিক্রি করছে, ফলে একটা কিন্তু ব্যবসায়িক কেন্দ্র তৈরি হচ্ছে। এবার এই আড়তদাররা আবার বিদেশে রপ্তানি করছে, সেখানেও কিন্তু লোকবল নিয়োগ করা আছে, তারাও ওইটা পরিবহনের জন্য কাজ করবে এবং প্রক্রিয়াজাতকরণের জন্য আলাদা আলাদা মানুষ আছে। তার মানে কি একটা হিউজ অ্যামাউন্টের কর্মসংস্থানের তৈরি হচ্ছে এই চিংড়ি চাষকে কেন্দ্র করে। ঠিক আছে, তারপরে দেখো মিশ্র চাষ। মিশ্র চাষ কাকে বলে? একসাথে অনেক ধরনের ফসল চাষ করাকে মিশ্র চাষ বলে। সেখানে তুমি ফসল বলতে শুধু ফসলই না, তুমি মাছের সাথেও ফসল চাষ করতে পারো বা একই সাথে দুইটা ফসল চাষ করতে পারো, একই সাথে দুই ধরনের মাছ চাষ করাকেও মিশ্র চাষ বলা হয়। এখন এই যে চিংড়ি চাষটা তুমি উপকূলীয় লবণ খেতে, যেমন বাগদা চিংড়িটা লবণ খেতে চাষ করা হয়, আবার গলদাটা মিঠা পানিতে চাষ করা হয়, মানে তুমি পুকুরেও চাষ করতে পারবা। আর বাগদাটা তোমাকে লবণ খেতে চাষ করতে হয়, ওটা লোনা পানির মাছ। ঠিক আছে, এখন তুমি ওই যে লবণ ক্ষেত দেখবা যে সাগর অঞ্চলে লবণ ক্ষেতটা কীভাবে তৈরি করে। আমরা যে লবণটা খাই আয়োডিন, এটা কিন্তু সমুদ্রের পানি থেকে যখন সমুদ্রের পানি ধরে রাখা হয়, ধরে রাখার পরে ওই পানিটা শুকানো হয়, শুকানোর পরে পানি থেকে এক সময় লবণ তৈরি হয়। ঠিক আছে, আর এই লবণটা পরবর্তীতে আমরা যে প্যাকেটজাত মানে আরও প্রসেসিং করা হয়, প্রসেসিং করে এই প্যাকেটজাত করে লবণগুলো আমরা খাওয়ার উপযোগী হয়। এই যে এই চিংড়ি চাষটা আমরা মিশ্র চাষ করতে পারছি, একটা ফসলি জমিতে চাষ করতে পারছি, তারপরে এই যে লবণ খেতে চাষ করতে পারছি, তার মানে কি এটাও তো একটা মিশ্র চাষের একটা উদাহরণ গেল। তারপরে আমরা ঘিরে চাষ করব, আমরা কিছুক্ষণ পরেই দেখব। তারপরে দেখো স্বল্প বিনিয়োগ। তোমার বাসা যদি উপকূলীয় অঞ্চলে হয় তাহলে তুমি সহজেই চিংড়ির পোনা তুমি সেইখান থেকে সংগ্রহ করতে পারবে। সংগ্রহ করার পরে কি সেইখান থেকে তুমি সহজেই চিংড়িটা নিয়ে আসতে পারবে, নিয়ে এসে স্বল্প বিনিয়োগ মানে তোমার প্রথমে খরচটা অনেক কম হবে, তুমি অল্প খরচে চিংড়ি চাষটা শুরু করতে পারবা, তোমার খুব বেশি খরচ হবে না চিংড়ি চাষ করার জন্য। ঠিক আছে, এই জন্য তোমার কি বিনিয়োগটা ইনভেস্টমেন্ট একদম ফার্স্ট যে ইনভেস্টমেন্ট তুমি করবা সেই ইনভেস্টমেন্টের পরিমাণ খুব কম হইলেও কোনো সমস্যা নাই, তুমি অল্প বিনিয়োগ দিয়েই এই চাষটা শুরু করতে পারো। আর তোমরা যারা এখনও সালাম দিচ্ছ বা এখনও আসতো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা আগের ক্লাসে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছি, যেখানে আমরা নাইলোটিকা বা মাছ চাষ সম্পর্কে পড়ছি, নাইলোটিকা সরপুঁটিকে পড়ছি। আজকে আমরা পড়ব বাগদা এবং গলদা, যেখানেও আমরা শেষ করতে পারবো না সম্পূর্ণ, কারণ এই অধ্যায়টা অনেক বড়, প্রায় যদি পার্ট হিসাব করো 35টা পার্ট আছে। এতগুলা পার্ট একসাথে শেষ করা সম্ভব না, আমরা অল্প অল্প করে শেষ করছি যাতে তোমাদের মাথায় থাকে। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 5টা অধ্যায় 8টা সৃজনশীল আসবে, এখানে তুমি সহজেই যাতে পারো সেই জন্য সুন্দর মতো করে পড়ানো হচ্ছে। তারপরে যেটা আছে উপকূলীয় এলাকায়
40% জমি। চিংড়ি চাষটা মূলত ওই যে উপকূলীয় এলাকায়, উপকূলীয় এলাকা বলতে আমরা ওই যে বঙ্গোপসাগরের ওই পাশটা, যেটা তুমি ওই যে খুলনা, সাতক্ষীরা, বরগুনা, এই যে এই অঞ্চলটা কল্পনা করছো না, একদম ম্যাপের নিচের দিকে কল্পনা করো বাংলাদেশের ম্যাপটা যদি এই যে এমন হয়, দেখো ম্যাপটা কেমন হয় বাংলাদেশের ম্যাপ, এই যে এমন হইলে যদি বাংলাদেশের ম্যাপটা এমন হয়, হয়নি ম্যাপটা আঁকা, মনে করো কোনো মতে হয়েছে, ম্যাপটা আঁকানো ভুলে গেছি, অনেক দিন আঁকানো হয় না। দেখো এই যে এই অঞ্চলটা আছে না বাংলাদেশের, এটাই কিন্তু এই যে এর পাশে যে অঞ্চলটা আছে এটাই উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলটাতেই মূলত আমাদের এই চিংড়ি চাষ করা হয়, আর এই 40% জমিতেই কিন্তু এই চিংড়ি চাষ করা হয়। ঠিক আছে, উপকূলীয় এলাকায় প্রায় 40% জমি আছে, এই জমিগুলোর বেশিরভাগই কিন্তু চিংড়ি চাষ করা হয়। কারণ কি, এখানে লোনা পানি, যখনই এই যে এইগুলো বঙ্গোপসাগরে পানি বৃদ্ধি পায়, এই পানিগুলো যখন এই অঞ্চলে ছড়িয়ে পড়ে তখন কি ওই অঞ্চলে তো কোনো ফসল হবে না। কি করে ওরা, ফসল উৎপাদন না করে এই যে চিংড়ি চাষে ইনভেস্ট করে। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা চিংড়ি পরিচিতি। দেখো চিংড়ি হচ্ছে অমেরুদণ্ডী, মানে কি এর কোনো মেরুদণ্ড নেই। আর্থ্রোপোডা পর্বের, দেখো পর্বের তো অনেক জিনিস, যেমন মানুষ একটা পর্বের, কর্ডাটা পর্বের, এরা কোন পর্বের? আর্থ্রোপোডা পর্বের। আর পৃথিবীতে মোট 450 প্রজাতির চিংড়ি আছে। শুধু আমরা এখানে পড়ছি বাগদা গলদা, কিন্তু বাগদা গলদা ছাড়াও কিন্তু যদি এখানে 2টা হয়, এখনও 448টা চিংড়ির প্রজাতি এর বাইরে রয়েছে। ঠিক আছে, দেখো এর বাইরে মোট 450 প্রজাতির চিংড়ি আছে। তোমরা অনেকেই বলছো যে হচ্ছে নামাজের ব্রেক। দেখো আমাদের মিশন টেস্ট প্লাসে একের পর এক ক্লাস হইতেই থাকে। তোমরা যারা আমাদের লাইভ চলতেই থাকুক, তোমরা যারা হচ্ছে ক্লাস বা নামাজের জন্য যাইতে চাও, তারা নামাজ পড়ে এসে আবার ক্লাস করতে পারো। এটাই দেখো আমাদের FRB 4.0 কোর্সের ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে গত 24 তারিখ থেকে। ইতিমধ্যেই প্রায় 700+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে। তোমরা যারা এখনও এনরোল করনি, দেখো এখানে অনেকগুলা ফিচার আছে আমাদের এই যে FRB 4.0 কোর্সে। এই ফিচারগুলো দেখলে তোমরা অবশ্যই চাইবে যে ভর্তি হতে। দেখো অনেকেই প্রি বুকিং দিয়েছিলে, প্রি বুকিং দেওয়ার তোমরা কিন্তু দেখছো আমাদের আগে কি কি ফিচার আছে এখানে। দেখো ফুল সিলেবাসের লাইভ ক্লাস হবে তোমাদের HSC 26-27 ব্যাচ। তোমরা যারা আসো, তোমাদের লাইভ ক্লাসগুলো কি, তোমাদের সিলেবাসটা ফুল, এই ফুল সিলেবাসের লাইভ ক্লাস আমাদের এই FRB 4.0 কোর্সে পাবে। দেখো তারপরে আর কি পাবে, FRB 3.0 কোর্সের রেকর্ডেড ক্লাস। এখন আমার মনে করো আমার আগে হচ্ছে কৃষি শিক্ষা ক্লাস নিত সাব্বির ভাইয়া, আমি যে টপিক পড়াইছি তোমার হচ্ছে সেই টপিক তুমি আমার বোঝানো মানে তুমি বুঝতে পারছো না, আমি যেভাবে পড়াইছি তুমি বুঝতে পারছো না। এখন তুমি কি করতে পারো, এই যে FRB 3.0 করছে সাব্বির ভাইয়া যে এই ক্লাসটা নিয়েছিল, ওনার ক্লাস তুমি আমাদের ওয়েবসাইট থেকে দেখে আসতে পারবে। তারপরে দেখো প্রতিটা সাবজেক্টে আনলিমিটেড এক্সাম, তুমি প্রতিটা সাবজেক্টের এক্সাম দিতে পারবা। এখানে তুমি সিকিউ এক্সামও দিতে পারবা, MCQ এক্সামেও দিতে পারবা। তুমি যে সিকিউ এক্সামটা দিবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, ওই তোমার ওই কৃষি শিক্ষা খাতা কিন্তু আমিই দেখবো, অন্য কেউ না। ঠিক আছে, আবার দেখো রিটেন এক্সাম, তোমাকে যা বললাম, তুমি যে সিকিউ এক্সামটা দিচ্ছ এটাই রিটেন এক্সাম, ওই খাতাটা কে কাটবে? আমি। তোমার কৃষি শিক্ষা খাতা আমি
তুমি আইসিটি খাতা হইলে তোমার পাভেল ভাইয়া, ইংরেজি খাতা হইলে বনি ভাইয়া। দেখো 2016 থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ডের এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিও আকারে পাবে। তোমার মানে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো আসছে বিগত বছরে সবগুলা তোমরা ভিডিও আকারে এখানে পেয়ে যাবে। তারপরে দেখো প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন। তোমাকে যে এক অধ্যায় পড়াচ্ছি, এই অধ্যায় তো তুমি এই যে 35টা পার্ট বললাম, 35টা পার্ট তো তোমার পড়া সম্ভব না। এই জন্য তোমাকে কী করতে হবে, সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করার জন্য অবশ্যই তোমার একটা সাজেশনের প্রয়োজন। তারপরে দেখো প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন এটাও পাচ্ছ, সিকিউ সাজেশনও পাচ্ছ, প্রতিটা ক্লাসের স্লাইড পাচ্ছ। শেষ 1 মাস রিভিশন ক্লাস, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে শেষ 1 মাস তোমরা এখানে পাবে রিভিশন ক্লাস। ফাইনাল মডেল টেস্ট, আমরা বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা নিব তোমাদের, সেখানে তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রিটেন এমসিকিউ দুইটাই দিতে পারবে, ঠিক আছে। এবং 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস। তোমরা তো শুধু 26 ব্যাচই এখানে ভর্তি হবা না, 27 ব্যাচও ভর্তি হবা। তাইলে কি তোমরা এই 27 ব্যাচ পর্যন্ত তোমরা তো আর দ্বিতীয়বার ভর্তি হবা না, তাই না? তাইলে এই 27 ব্যাচ পর্যন্ত তোমরা আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। তারপরে দেখো প্রতিটা ক্লাসের স্লাইড, প্রতিটা ক্লাস আমি যে স্লাইডটা তৈরি করছি তোমাকে এটা হ্যান্ড ওভার করে দিব। তুমি আমার স্লাইড দেখে তোমার যখন ইচ্ছা তখন তুমি পড়তে পারো। স্পেশাল গাইডলাইন সেশন, তোমার যে কোনো বিষয়ে গাইডলাইন লাগলে তোমরা আমাদের কাছে একদম সরাসরি প্রশ্ন করতে পারবে। তোমার কোনো সমস্যা ফেস করছো, ওইটা তুমি যদি জানতে চাও আমাদের বললেই আমরা কিন্তু এইগুলা তোমাদের সলভ করে দিব, ঠিক আছে। তারপরে সার্বক্ষণিক মেন্টরশিপ গ্রুপ, আমি যেহেতু তোমার কৃষি শিক্ষা মেন্টর, কৃষি শিক্ষা সম্পর্কে তোমার যে কোনো প্রশ্ন থাকলে তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো এবং আমি সবসময় উত্তর দিতে সবসময় প্রস্তুত। তারপরে দেখো পরীক্ষার আগে মেগা সিকিউ সলভ ক্লাস। তোমার তো সিকিউ তো একটা হিউজ একটা বিষয়, দেখো এখানে তুমি এতগুলা টপিক পড়ে শেষ করতে পারবে না। এখন তোমাকে সাজেশন ভিত্তিক আমরা কিছু সিকিউ দিব, এই সিকিউগুলা তোমরা সলভ করবা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে আসছে, দেখো আমাদের বোর্ড প্রশ্ন একটা প্যাটার্ন ফলো করে, কি যে বিগত বছরে যেরকম প্রশ্ন আসছে পরবর্তী বছরেও আবার একই রকমের প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে তোমরা কি কি পাবে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিক বিভাগের মোট 13টি সাবজেক্টের ক্লাস। আর নাসির পচানোর জন্য আসতস। নাসির তোর হচ্ছে কমেন্ট দেখে আমি তো আর কমেন্ট বক্সে চেক করছি না, তুই কেন আইসস? দেখো তোমরা এখানে কি কি পাবে, আমাদের কম্বো কোর্সে যদি ভর্তি হও, কম্বো কোর্স কি কি নিয়ে গঠিত, আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি, এখানে তুমি 40টা ক্লাস পাবে। ইংরেজির জন্য 40টা ক্লাস, বাংলার জন্য 35টা, আইসিটির জন্য 25টা। দেখবা আমাদের হচ্ছে এইচএসসিতে সবচাইতে বেশি ফেল করে এই যে ইংরেজি আর আইসিটি। দেখো এখানে ইংরেজি আর আইসিটির যে কোর্সের ক্লাসগুলা এখানে সবচাইতে বেশি। এখন তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের এই কোর্সের ফি কিন্তু 4500 টাকা, কিন্তু এখন পর্যন্ত ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে ভর্তি হতে পারো মাত্র 2250 টাকা। 4500 টাকার কোর্স 2250 টাকা। এখন তুমি চাচ্ছ যে তুমি শুধু বনি ভাইয়ের ইংরেজিতে ভর্তি হবা অথবা তুমি পাভেল ভাইয়ের আইসিটিতে ভর্তি হবা, এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে 1250 টাকা দিয়ে ওই যে স্পেসিফিক যে কোর্সটাতে তুমি ভর্তি হতে যাচ্ছ ইংরেজি অথবা আইসিটি, তুমি সেখান থেকেই তুমি 1250 টাকা পেমেন্ট করলেই তুমি ওই কোর্সটার এনরোলমেন্ট পেয়ে যাবে। তারপরে দেখো মানবিকের 13টা সাবজেক্ট। দেখো 13টা সাবজেক্ট, তোমাদের তো 13টা সাবজেক্ট থাকবে না, তোমাদের যে কোনো 4টা সাবজেক্ট, যার যে সাবজেক্ট আছে, কারোর আছে অর্থনীতি, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা আর হচ্ছে জিওগ্রাফি, এই 4টা। আবার আরেকজনের থাকতে পারে এই যে ইসলাম শিক্ষা, ইতিহাস, পরিসংখ্যান, তারপরে যুক্তিবিদ্যা,
এইগুলা থাকতে পারে, এক একজনের এক এক রকম থাকবে। তোমরা কিন্তু মানবিক বিভাগের মোট 13টা সাবজেক্টই আছে, এই 13টা সাবজেক্টের ক্লাসগুলা আমাদের এখানে পেয়ে যাবা। দেখো এই যে 13টা সাবজেক্টে যদি তুমি আলাদা আলাদা করে ভর্তি হতে যাও কিন্তু প্রচুর টাকা খরচ হবে তোমার। এইখানে তুমি 5,000 টাকা, তুমি যদি মাত্র 4টা কোর্সে ভর্তি হতে তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু এখনও আমাদের ডিসকাউন্ট চলছে, তুমি 2500 টাকায় ভর্তি হতে পারবা। আর এখন যদি তুমি মাত্র একটা কোর্সে ভর্তি হতে চাও তাহলে কি তোমাকে 1,000 টাকা, তুমি মাত্র 2টা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তাহলে তোমাকে কিন্তু 2,000 টাকা পেমেন্ট করতে হবে। তাই কি তোমাদের একসাথে এই যে গ্র্যাব করা উচিত যে তুমি যে কোনো 4টাতে ভর্তি হবা, একবারে ভর্তি হইলেই তুমি সুন্দর মতো পেয়ে যাবা কোর্সগুলা। তারপরে দেখো আরেকটা আছে কি আমাদের বান্ডেল কোর্স। এখানে তুমি বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিক বিভাগের 13টি সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ক্লাসগুলো তুমি পেয়ে যাবা। এই কোর্সটার মূল্য কত? 9,500 টাকা, কিন্তু এখন পর্যন্ত ডিসকাউন্ট চলাকালে তুমি কয় টাকায় পাচ্ছ? মাত্র 3800 টাকায়। এই বান্ডেল কোর্সে তোমরা কিন্তু ভর্তি হইলেই পেয়ে যাবা আমাদের হুডি। আমাদের এই যে আমি যে হুডিটা পরে আসি না, এই যে এইখানে যেহেতু টিচার লেখা আছে, তোমাদের তো আর টিচার লেখা থাকবে না, হয়তো বা বেস্ট স্টুডেন্ট এইগুলা লেখা থাকবে। তো বান্ডেল কোর্সে যারা ভর্তি হয়ে যাবা অবশ্যই এইগুলা পেয়ে যাবা, ঠিক আছে। একই বাংলা, ইংলিশ, আইসিটিতে 2250, কম্পালসারিতে 1250, আর গ্রুপ সাবজেক্টে 2500 টাকা তোমার ওই যে কয়টা আছে গ্রুপ সাবজেক্ট, আর ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্ট 1000 টাকা। এবার চলো দেখে নিয়ে আমাদের চিংড়ি সম্পর্কে বিস্তারিত। দেখো চিংড়ির দৈহিক বৈশিষ্ট্য, এদের ক্যারাপেস ও রোস্টাম শিরোবক্ষ, মানে শির মানে কি মাথা, শিরোবক্ষ কি থাকে? পুরো আবরণে ঢাকা থাকে, একে ক্যারাপেস বলে। ক্যারাপেস কাকে বলে? চিংড়ির যে শিরোবক্ষ পুরো আবরণে ঢাকা থাকে একে ক্যারাপেস বলে। এর অগ্রভাগ সরু ও তরবারির ন্যায় তাকে রোস্টাম বলে। মানে এর অগ্রভাগ, একটা অগ্রভাগ আছে যেটা হচ্ছে সরু, তাকে কি বলে? রোস্টাম। শিরূপাঙ্গ কতটা? 5 জোড়া। বক্ষ উপাঙ্গ 8 জোড়া। প্রথম 5 জোড়া ম্যাক্সিলিপেড, পরবর্তী 5 জোড়া চলনপদ। তারপরে এর আছে চলনপদ বলতে এরা যে চলাচলের জন্য যে পাগুলা ইউজ করে সেইগুলাই হচ্ছে চলনপদ, ঠিক আছে। আর উদর মানে কি? পেট। এটা কোথায় থাকে? শিরোবক্ষের নিচে। দেখবা চিংড়ির মাথাটা অনেক বড় থাকে, এই বড় থাকার কারণে শিরোবক্ষের নিচে এইগুলা থাকে। তারপরে দেখো এখন আমরা দেখি কি কি থাকে চিংড়ির। এই যে এই চিত্রটা দেখো, রোস্টাম কি? এই যে আমরা এতক্ষণ চিংড়ির যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, চিংড়ির মাথার কাছে যে এই যে সুরের মতো একটা বস্তু আছে না চিংড়ির একদম মাথার উপরে, এটাই হচ্ছে রোস্টাম, ঠিক আছে। এটা হচ্ছে উপরে, একদম উপরের অংশে যেটা আছে এই যে এরকম বক্র, ওইটাই হচ্ছে রোস্টাম। তারপরে দেখো সুর, তার নিচে একটা এরকম একটা অংশ নিচের দিকে চলে গেছে, হাতির সুরের ন্যায় দেখো নিচে চলে গেছে, এইগুলাই কিন্তু সুর, ঠিক আছে। তারপরে এই যে সুরের নিচে যেটা আছে ওইটাকে কি বলছে? শুঙ্গাণু, ঠিক আছে। তারপরে এই যে ম্যাক্সিলিপেড, এই যে নিচের এই অংশটা হচ্ছে ম্যাক্সিলিপেড। আর এই যে চলনপদ, 5 জোড়া চলনপদ আমরা দেখছিলাম, এই যে প্রথম চলনপদ এইটা, তারপরে হচ্ছে দ্বিতীয় চলনপদ এইটা, তৃতীয় চলনপদ, চতুর্থ, আর এই যে পঞ্চম চলনপদের নিচে যেটা আছে, এই যে চতুর্থ চলনপদের নিচে চিমটার মতো, কাঁকড়ার দেখবা চিমটা থাকে না, কেমন একটা অংশ যে হচ্ছে চিমটার মতো, এইটাই। তারপরে দেখো লেজ, আর লেজ তো একদম সবাই চিনো, লাস্টে যে অংশটা থাকে চিংড়ির সেটাই হচ্ছে লেজ। লেজের এই যে কোনায় যে অংশটা আছে, মানে লেজ আর হচ্ছে উদরের সাথে যে অংশটা তোমাকে যোগ করছে ওটাকে কি বলছে? টেলসন। আর এই যে এতটুকু কিন্তু এর মাথা, ঠিক আছে। আর এই যে মাথার এই যে পরের অংশটাকে কি বলছে? উদর।
উদরখণ্ড মানে কি এর পেট, এর পেট দেখো মাথা আর পেট দুইটা প্রায় সমান। এটা কি গলদা চিংড়ির ক্ষেত্রে মাথা আর পেট দুইটা প্রায় সমান হয়। ঠিক আছে, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব, তোমরা উত্তর দিবে। গত ক্লাসের এমসিকিউ, মাছ চাষের ইংরেজি প্রতিশব্দ কি? বলো, আমাদের গত ক্লাসে সবগুলা পড়ানো হয়েছিল। মাছ চাষের ইংরেজি প্রতিশব্দ কি? নাসির, তুইও কৃষি শেখ, আমাদের সাথে ক্লাস করে কৃষি শেখ, বুঝছস? মাছ চাষের যারা একের খ দিচ্ছ তাদের উত্তর সঠিক। মাছ চাষের ইংরেজি প্রতিশব্দ অ্যাকোয়াকালচার, আর মৎস্য চাষের ইংরেজি প্রতিশব্দ পিসিকালচার। যারা পিসিকালচার দিচ্ছ তাদের উত্তর ভুল, তাদের উত্তর ভুল, যারা হচ্ছে পিসিকালচার দিচ্ছ। তারপরে দেখো, কোন দেশে প্রথম মাছ চাষ শুরু হয়? কোন দেশে প্রথম মাছ চাষ শুরু হয়? প্রথম মাছ চাষ শুরু হয় কোন দেশে? এটা আমার এক্সামে আসছিল। তোমরা একটু ইন্ডিকেট করে দাও, একের খ, দুইয়ের গ, খ এমন করে ইন্ডিকেট করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা যদি শুধু খ লিখো, কোনটার খ অনেকে কমেন্ট করছো, তার মানে কি বুঝতে পারবো না। সো তোমরা একটু ইন্ডিকেট করে দাও। কোন দেশে প্রথম মাছ চাষ শুরু হয়? প্রথম মাছ চাষ শুরু হয় কোন দেশে? মূলা চাষ কেমনে করব? বিনা চাষে মূলা, কোনো চাষ করা লাগবে না, ওই মূলাটা লাগাই দিলেই হবে। আর শীতে মূলা কিন্তু অনেক ফেমাস, তাড়াতাড়ি লাগাই ফেল। যারা থাইল্যান্ড, জাপান এইগুলা দিচ্ছ তাদের উত্তর সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে চীন। মাছ চাষ প্রথম শুরু হয় চীনে, আমরা প্রথম ক্লাসেই কিন্তু পড়াইছিলাম। কোন মাটির পুকুরে রাসপুটি মাছ মাছের জন্য উপযোগী? কোন মাটি, কোন ধরনের মাটি? দেখো, বেলে দোআঁশ, এঁটেল, না বেলে, না দোআঁশ ও পলি দোআঁশ, কোন মাটিটা রাসপুটি মাছের জন্য সবচাইতে উপযোগী? সঠিক উত্তর তিনের গ। যারা গ নম্বর দিছো তাদের উত্তর সঠিক হয়েছে, আর যারা গ বাদে অন্যগুলা দিছো তাদের উত্তর সঠিক নয়। দেখো, নিচের কোনটি সরপুঁটির পরজীবী ঘটিত রোগ? পরজীবীর কারণে সরপুঁটির কোন রোগটা হয়?
নিচের কোনটি সরপুঁটির পরজীবী ঘটিত রোগ? চার নম্বরটার অ্যান্সার কেউ দেয় না, কারণ কি? যারা 4-এর ঘ নম্বর দিছ তাদের উত্তর সঠিক, সাদা দাগ রোগ পরজীবী ঘটিত। আর যারা অন্যগুলা দিছ ক খ গ তাদের উত্তর সঠিক নয়, ঘ নম্বরটা সঠিক। ঠিক আছে, সর্বপ্রথম ঘ দিছে শারমিন আক্তার, ওর উত্তর সঠিক, 4-এর ঘ। এবার দেখো নাইলোটিকার ছত্রাকজনিত রোগ। ছত্রাকের কারণে নাইলোটিকার কোন রোগ হয়? ছত্রাকের কারণে নাইলোটিকার কোন রোগ হয়? নিচের কোনটি নাইলোটিকার ছত্রাকজনিত রোগ? যারা 5-এর খ নম্বর দিছ তাদের সবার উত্তর সঠিক, ক্ষত রোগ। আর যারা অন্য অপশনগুলো চুজ করছো তাদের উত্তর সঠিক নয়। আদর্শ পুকুরের গভীরতা কত মিটার হয়? 1 মিটার, 2 মিটার, 3 মিটার না 4 মিটার? আদর্শ পুকুরের গভীরতা কত মিটার হয়? দ্রুত জানিয়ে দাও। সাধারণত পুকুরের গভীরতা 1.5 থেকে 3 মিটার হয়, কিন্তু আদর্শ পুকুরের গভীরতা কয় মিটার হয়? মানে এই মাপটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 2 মিটার দিচ্ছ তাদের উত্তর সঠিক, বাদবাকি যারা গ নম্বর দিছ বা ক নম্বর দিছ তাদের উত্তর সঠিক নয়। আদর্শ পুকুরের গভীরতা 2 মিটার। পানির কোন বর্ণ রাজপুঁটি চাষের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে? হালকা বাদামি, হালকা সবুজ, গাঢ় সবুজ, শুধু সবুজ। মানে কোন রংটা পানি থাকলে ওইটা তোমার রাজপুঁটি চাষের জন্য অধিক উৎপাদনশীলতা নির্দেশ করবে? একটু দ্রুত জানিয়ে দাও আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর।
অনেকেই দেখি সবগুলাই পাচ্ছ, একদম 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত সবগুলাই পেরেছ, তাদেরকে অভিনন্দন, তোমরা পড়াশোনা করছো। আবার অনেকের দেখলাম যে 7টায় 5টা হচ্ছে, 2-1টা হয়নি, এগুলা মনে না থাকার কারণেও হইতে পারে। কিন্তু যাদের একটাও হচ্ছে না, তাইলে তোমরা বুঝো এই যে এইখানে যারা কমেন্ট করছে, যারা পারছে তারা অবশ্যই তোমার থেকে ভালো পড়াশোনা করছে, আর তোমরা যারা ভালো পড়াশোনা করছো না তারা পারছো না। এর মধ্যে কথা এই, তোমাদের থেকে ওদের ডিফারেন্সটা এই। যারা 7-এর খ নম্বর দিছো তাদের সবার উত্তর সঠিক। হালকা সবুজ, গাঢ় সবুজও না, শুধু সবুজও না, হালকা সবুজ, যে পানিটা থাকলে সেখানে সবচেয়ে বেশি উৎপাদনশীলতা হবে রাজপুঁটি মাছের। পানিতে প্রাকৃতিক খাদ্য পরীক্ষার পদ্ধতি 9 কোনটি? হাত পরীক্ষা, সেকিডিস্ক পরীক্ষা, গ্লাস পরীক্ষা, লোহার দণ্ড পরীক্ষা। পানিতে প্রাকৃতিক খাদ্য মানে তোমার পানিতে প্রাকৃতিক খাদ্য আছে কিনা সেটা পরিমাপ করা হয় কোন পদ্ধতিগুলো দিয়ে, আর পরিমাপ করা হয় না এখানে কোন পদ্ধতিটা দিয়ে পরিমাপ করা হয় না। 8 নম্বর। আটের ঘ যারা অ্যান্সার করছো তাদের উত্তর সঠিক, লোহার দণ্ড। আমরা গত ক্লাসেই কিন্তু দেখাইছিলাম হাত পরীক্ষা, সেকিডিস্ক পরীক্ষা আর গ্লাস পরীক্ষা কিভাবে করতে হয়। ওইগুলা দিয়ে প্রাকৃতিক খাদ্য টেস্ট করা যায়, কিন্তু ওইটা দিয়ে করা যায় না। পুকুরে রোটেনন প্রয়োগ করা হয় কি কারণে? রোটেনন কেন প্রয়োগ করা হয় পুকুরে? মাছের খাদ্য হিসেবে, জলজ আগাছা নিধনে, প্লাঙ্কটন জন্মাতে, নাকি রাক্ষসে মাছ নিধন করতে? কি কারণে রোটেনন প্রয়োগ করা হয়? নয় নম্বর প্রশ্নটা দেখো, কি কারণে পুকুরে রোটেনন প্রয়োগ করা হয়? যারা 9-এর ঘ নম্বর দিচ্ছ রাক্ষসে মাছ নিধনে, তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। তারপরে দেখো নাইলোটিকার বৈশিষ্ট্য কেমন? দ্রুত বর্ধনশীল, দেখতে সরপুঁটির মতো, সারা বছর চাষ করা যায়। কি কি বৈশিষ্ট্য আছে নাইলোটিকার? যারা 9-এর খ না, সাদিয়া 9-এর ঘ। 10 নম্বর দেখো, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। দ্রুত বর্ধনশীল, দেখতে সরপুঁটির মতো, সারা বছর চাষ করা যায়। কি কি বৈশিষ্ট্য আছে? দশের উ, এখানে তো উঙো নেই, তুমি কিভাবে উঙো পাইলা? আর হচ্ছে তোমাদের যারা হচ্ছে ঘ দেখাচ্ছ, তোমাদের দেখলে কি মনে পড়ে যে যখন হচ্ছে এই যে বহুপদী এমসিকিউগুলো আমার মনে পড়ে না, তখন মনে হয় আমি কোনোদিন পড়িনি ওই টপিক সম্পর্কে, তার মানে কি 3টাই সঠিক, 3টাই মেরে দিয়ে আসি। তোমাদের এই ঘ নম্বর বলা দেখে এই মনে হইলো। আরে ভাই, তোমার তেলাপিয়া মাছ আর হচ্ছে সরপুঁটি, পুঁটি মাছ কি একরকম দেখতে হয়? ওর উপরে হচ্ছে তেলাপিয়ার উপরে কাটা কাটা থাকে, ওর গায়ে কি কাটা থাকে? তার মানে কি একটা কমন সেন্সের বিষয়, দেখতে সরপুঁটির মতো না, তাই না? নাইলোটিকা মূলত এই যে তেলাপিয়াই তো।
তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ও 3। দ্রুত বর্ধনশীল আর সারা বছর চাষ করা যায়। 1 ও 3। ঠিক আছে, আজকের মতো আমাদের এমসিকিউগুলো ছিল এইগুলাই। দেখো, বাংলাদেশে 2 প্রজাতির চিংড়ি চাষ করা হয়। কয় প্রজাতির? 2 প্রজাতির। একটা হচ্ছে গলদা আর একটা বাগদা। গলদা চিংড়িটা দেখো আকারে বড়, আর বাগদা চিংড়ি কেমন হয়? আকারে একটু ছোট। 2 জোড়া নখ, পা ছোট এবং লোনা পানির। ঠিক আছে, আর এই যে বাগদা চিংড়ির 3 জোড়া নখ, 2 জোড়া নখ থাকে হচ্ছে বাগদা চিংড়ির। এটা এখান থেকে চলে আসছে, বুঝছো? 3 জোড়া নখ, পা বড় এবং স্বাদু পানিতে হয় এই যে গলদা, আর বাগদা হয় লোনা পানি। এই যে এই অংশটা, এই যে এইখানে কমার এই জায়গায় হবে, এটা নিচে চলে আসছে। এবার আমরা গলদা চিংড়ি সম্পর্কে জানবো। দেখো, স্থানীয় বা অন্যান্য নাম। গলদা চিংড়ির আরেকটা নাম কি বলে? গেদা চিংড়িও বলা হয়, বা শলা চিংড়ি বা বড় ইচা চিংড়িও বলা হয়। প্রাপ্তি স্থান বা আবাসস্থল, এরা মিঠা পানি অথবা লবণাক্ত পানি প্রকৃত আবাস। সাধারণত বাগেরহাট, চাঁদপুর, দাউদকান্দি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাওয়া যায়। দেখো, দৈহিক বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য কি কি আছে? গলদা চিংড়ি সাধারণত হালকা নীল থেকে হালকা সবুজ বর্ণের হয়। কেমন বর্ণের? হালকা নীল থেকে হালকা সবুজ। রোস্টাম কেমন? লম্বা ও বাঁকানো। রোস্টাম কিন্তু ওই যে সুরের উপরে এইরকম একটা বেঁকা অংশ দেখলাম না, ওইটাই কিন্তু রোস্টাম। এটা কি? লম্বা ও বাঁকানো হয়, একটু লম্বা, সামনে থেকে একটু বাঁকানো। এর দ্বিতীয় চলন পথ বড়। দ্বিতীয় মানে 2 নম্বর চলন পথ, এর চলাচলের যে পথটা, এটা বড় এবং সাঁড়াশিযুক্ত, এবং নীল ও কিছুটা কালচে রঙের হয়ে থাকে। একই সাথে নীল এবং কিছুটা কালচে রঙের। ঠিক আছে, তারপরে দেখো, রোস্টামের উপরে 11 থেকে 14টি দাঁত এবং নিচে 8 থেকে 14টি দাঁত থাকে, দাঁত সামান্য বাঁকানো। ক্যারাপেসের দ্বিতীয় খণ্ড কি? নিচের দিকে সরু। ক্যারাপেস ওই যে শিরোপেক্ষর নিচের অংশটা হচ্ছে ক্যারাপেস। এই ক্যারাপেসটার নিচের অংশ কেমন? সরু, দ্বিতীয় খণ্ডের। গলদার পোনার খোলসে 2 থেকে 5টি কালচে আড়াআড়ি দাগ থাকে। প্রথম ও দ্বিতীয় জোড়া পা চিমটাযুক্ত। ঠিক আছে, আর এইগুলার প্রজনন ক্ষেত্র কোথায় কোথায় এদের প্রজনন হয়? দেখো, খুলনার সুন্দরবন উপকূলীয় উজান জলভাগ, মেঘনা নদীর মোহনাস্থ, ঈষৎ লোনাপানির অঞ্চল, কর্ণফুলীর মোহনাস্থ লোনাপানির অঞ্চল। দেখো, এরা কিন্তু স্বাদু পানির মাছ, কিন্তু এদের প্রজনন করার জন্য লবণাক্ত পানিতে যাইতে হয়। আবার ডিম দেওয়ার জন্য এদের বিভিন্ন মোহনায়, সাধারণত চিংড়ি মাছগুলা কোথায় ডিম দেয়? মোহনায়। মোহনাটা কি? 2টা নদীর মিলনস্থল, এই মিলনস্থলগুলোতেই এরা ডিম দিয়ে থাকে। এইগুলা হচ্ছে এর বৈশিষ্ট্য। এখন যদি তোমাকে একটা চিত্র দিয়ে বলে যে হচ্ছে তুমি এই চিংড়িটার লেখো, বিস্তারিত লেখো, এর বৈশিষ্ট্য লেখো, তোমাকে গলদা চিংড়িরও দিতে পারে, বাগদা চিংড়িরও দিতে পারে। তো তখন তোমাকে বুঝে নিতে হবে এটা গলদা, এটা বাগদা। আমরা একটু পরেই চিত্র দেখব গলদা ও বাগদার। দেখো, এটা কি? বাগতারা নামেও পরিচিত। মোহনায় পোস্ট লার্ভা, পিএল ও জুভেনাইল। সমুদ্রে পূর্ণবয়স্ক বাগদা চিংড়ি পাওয়া যায়। পোস্ট লার্ভা মানে কি? একটা বাচ্চা কেবলই হয়েছে চিংড়ির, সেটা। তারপরে পিএল ও জুভেনাইল মানে কি? একটু কিশোর, একটু বড় হয়েছে। ঠিক আছে, মানে একদম বাচ্চা থেকে আর একটু বড় হয়েছে, সেটাকে বোঝাচ্ছে। আর পূর্ণবয়স্ক চিংড়ি কোথায় পাওয়া যায়? সমুদ্রে। বাগদার দৈহিক বৈশিষ্ট্য, এদের কি কি বৈশিষ্ট্য আছে দেখো। বাগদা চিংড়ি হালকা বাদামি থেকে সবুজ হয়ে থাকে। হালকা বাদামি থেকে ওইটা নীল ছিল, আর এটা কি? হালকা বাদামি থেকে সবুজ। দেহে বাঘের মতো কালচে ডোরাকাটা দাগ থাকে। এদের জায়েন্ট টাইগার পন বলা হয়। এদের জায়েন্ট টাইগার পন কেন বলা হয়? বাঘের মতো দাগ থাকে এদের শরীরে। মাথার চেয়ে দেহ বড়। ওইটার কি? মাথা প্রায় দেহের সমান, এটা কিন্তু মাথার চেয়ে দেহ বড়। ক্যারাপেসের দ্বিতীয় খণ্ডর দিকটা প্রশস্ত। ইউরোপের 2টি ঘন নীল বর্ণের ডোরাকাটা থাকে ইউরোপডে। ঠিক আছে, উদর অঞ্চলের অঙ্কদেশে ও পায়ে হলদে লাল মিশ্রিত ডোরা দাগ থাকে।
তারপরে দেখো বাগদার রোস্টাম খাটো ও সোজা, ওটা কি ছিল লম্বা ও বাঁকানো আমাদের গলদা, আর এটা কি খাটো আর সোজা। রোস্টামের উপরের দিকে 8টি এবং নিচের দিকে 3টি কাটা বা খাস থাকে, ঠিক আছে। প্রজনন ক্ষেত্র কোথায় প্রজনন হয়? দেখো গভীর সমুদ্রে এই প্রজাতির বাস করে, নদীর মোহনা অঞ্চলের মুখে ডিম ছাড়ে। খুলনা, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন নদীর মোহনায় অঞ্চলের নিকটবর্তী লবণাক্ত পানিতে বাগদা প্রজনন করে থাকে। দেখছো সব চিংড়ি মাছগুলো কিন্তু এই প্রজনন করে কোথায়? বিভিন্ন নদীর মোহনায়, মানে ওই যে নদীগুলো যেখানে মিলনস্থল সেই জায়গায়। বুঝতে কোনো সমস্যা? ক্যারাপাস কি? ওই যে চিংড়ির মাথার যে অংশটা আছে না, ওইটাকেই ক্যারাপেস বলছে। রবিউল আহমেদ নিলয়, আপনি কি এই সাবজেক্ট নিয়ে? না, আমি অর্থনীতি নিয়ে পড়ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। দেখো তোমাকে এখানে বৈশিষ্ট্যগুলো চাইতে পারে, যে এই যে চিংড়ির বাগদার কি কি বৈশিষ্ট্য, গলদার কি কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সুন্দর মতো করে লিখে নিবা। যারা হুডির জন্য পাগল হয়ে যাচ্ছ তাদের ইনরোল করতে হবে, কিন্তু আমাদের বান্ডিল করছে। যারা এখনও সালাম দিচ্ছ তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোন অংশ? এই যে তোমাকে এটাই তো বললাম যে এই যে বৈশিষ্ট্যগুলো আসতে পারে, এই বৈশিষ্ট্যগুলো নোট করতে হবে। কি কি পার্থক্যগুলো নোট করতে হবে, এইগুলাই নোট করতে হবে, বুঝছো? বৈশিষ্ট্যগুলা আর পার্থক্য, একটু পরেই আমরা পার্থক্যটা পড়ব। দাঁড়াও আমরা চিত্র দেখাবো। এই যে চিত্র চলে আসছি। বলো তো অনেকের তো চিংড়ি কার কার পছন্দ? আমাদের এইখানে চিংড়ি কার কার পছন্দ বলো তো, একটু জানাও তো। এবার তোমরা চিংড়ি দেখে চিংড়ি চিনবা যে কোনটা কোন চিংড়ি, বলো তো। কোনটা কোন চিংড়ি কার কার পছন্দ? তোমরা কি চিংড়ি চিনো? ভাইয়া হুডি দেন। হুডি পেতে হলে ইনরোল করতে হবে বান্ডেল করছে। আমি তো দিব না, দিবে আমাদের ফাউন্ডার। তো দ্রুত ইনরোল করে ফেলো, আমাদের বান্ডেল করছে। যারা বলছো প্রথমটা বাগদা নিচেরটা গলদা, তাদের উত্তর সঠিক। বাদ বাকি যারা বাগদা বলছো তাদের উত্তর সঠিক না। দেখো আমরা এই যে এদের বৈশিষ্ট্য পড়ছি, একটা সহজ উপায়, এই যে এর মাথাটা দেখো, মাথাটা কিন্তু এটা মাথার কিন্তু এইটুকুই এর মাথা, ঠিক আছে। আর এইগুলা এই যে রোস্টাম, প্রথম চলনপথ, দ্বিতীয় চলনপথ, সুর, এইগুলা। আর এইটা উদর। বাগদার ক্ষেত্রে কি হয়? এই যে এই পর্যন্ত উদর, ঠিক আছে। বাগদার ক্ষেত্রে কি হয়? যে এর উদরের চাইতেও মাথাটা ছোট হয়। আর গলদার ক্ষেত্রে কি হয়? এই যে এই মাথা উদরের প্রায় সমান হয়, মানে তোমার পেট আর মাথাটা প্রায় সমান গলদার ক্ষেত্রে। আর বাগদার ক্ষেত্রে মাথা ছোট, পেট বড়,
ঠিক আছে, এটাই মূলত পার্থক্য। এই যে এই দুইটা চিত্র কিন্তু 17 সালে সকল বোর্ডে দিয়েছে, 19 সালের বোর্ডে এই যে দুইটা চিত্র দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করতে বলছে কোনটা কোন চিংড়ি এবং তাদের মধ্যে পার্থক্য। এখন এই যে চিংড়ি দেখলে তো চিনতে পারবা, এই যে এটার হচ্ছে মাথা ছোট, তার মানে কি এটা বাগদা। আর এই যে এর মাথার হচ্ছে উদর সমান, তাই এটা গলদা। ঠিক আছে, এই যে ক্যারাপেস, তোমরা যারা এই যে মাথাকেই ক্যারাপেস বলছে, এই যে মাথার এই অংশ, একটু আগে একজন জিজ্ঞাসা করলে ক্যারাপেস কি, আবার একটু বলেন। দেখো এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই চিত্র দুইটা দেখো, এইটার মাথা, এর প্রধান বৈশিষ্ট্য কি? গলদা আর বাগদার প্রধান বৈশিষ্ট্য, বাগদার কি মাথাটা ছোট হবে, পেটটা বড় হবে, মানে উদরটা বড় হবে। আর গলদার ক্ষেত্রে কি হবে, মাথা এবং উদর দুইটাই সমান হবে প্রায়। ঠিক আছে, এর মাথা ছোট, বাগদার মাথা ছোট, আর এর মাথা আর পেট দুইটাই সমান। বুঝতে পারছো কারোর কি এই বিষয়ে প্রশ্ন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় 1 বছর পর পরে এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এরকম একটা চিত্র দিয়ে দিবে, দিয়ে তোমাকে ধরে নিতে হবে কোনটা কোন চিংড়ি। ঠিক এই সেম চিত্রই দিবে, আলাদা কোনো চিত্র দিবে না, এই একই চিত্র। এই দুটো মেরে দিলে ঠিক হয়ে ঠিক আছে, ক্লিয়ার? তাইলে আমরা এর পার্থক্য দেখব। দেখো এখন তোমাকে এই দুইটা চিত্র দিয়ে তোমাকে ইন্ডিকেট করতে বললো, তোমাকে গ নম্বরে দিল যে হচ্ছে মনে করো এই যে বাগদাটা ক চিত্র ছিল আর ওইটা খ চিত্র ছিল গলদাটা। এখন তোমাকে বললো ক চিত্রের বৈশিষ্ট্য লেখো গ নম্বরে। ঘ নম্বরে কি দিতে পারে, যে চিত্র দুইটা কোন কোন চিংড়িকে নির্দেশ করে, তাদের মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা লিখো। এখন তোমাকে তো এইগুলোর মধ্যে কি তুলনামূলক যুক্তি দিতে বলছে, মানে কি তোমাকে এটার পার্থক্য দেখাইতে হবে। পার্থক্য দেখাইতে কি করতে হবে, দেখো প্রথমেই কি মাথার পার্থক্য। দুইটার মধ্যে কিন্তু মেন পার্থক্য হচ্ছে মাথায়। গলদার মাথা বড়, দেহের ওজনের প্রায় অর্ধেক, মানে কি মাথা বড় গলদার, প্রায় দেহের ওজনের অর্ধেক, মানে দেহ মানে কি ওই যে উদর অংশটা লেস পর্যন্ত, মানে মাথার পরবর্তী অংশটা, ওইটার অর্ধেকই কিন্তু এর মাথার ওজন। ঠিক আছে, আর বাগদার কি মাথা ছোট, দেহের ওজনের প্রায় 1/3। আমরা দেখলাম তো বাগদার মাথাটা ছোট, ওর পেটটা অনেক বড়, ওইটার কি বলছে 1/3, মানে 3 ভাগের 1 ভাগ ওর মাথাটা ওর শরীরের। তারপরে দেখো রোস্টাম ওই যে সুরের মতো এরকম বাঁকানো একটা উপরে অংশ ছিল, ওইটাই হচ্ছে রোস্টামটা কেমন, লম্বা বাঁকানো। এটা কি একটু লম্বা, গলদার ক্ষেত্রে লম্বা আর বাঁকানো, আর বাগদার ক্ষেত্রে কি খাটো ও সোজা, মানে একটু ছোট হবে, সোজা, বাঁকানো না। রোস্টামে কাটার সংখ্যা বা দাঁত যে অংশটা উপরিভাগে 11 থেকে 14টা, নিচের দিকে 8 থেকে 14টা। ঠিক আছে, গলদার ক্ষেত্রে উপরিভাগে 11 থেকে 14টা, নিচের দিকে 8 থেকে 14টা। এর ক্ষেত্রে উপরের দিকে 7 থেকে 8টি, নিচের দিকে 2 থেকে 3টি। অ্যান্টেনিউল কি, গলদার 3টি ফ্লাজেলা যুক্ত, এর 2টি ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে এই যে তোমার পার্থক্য। এই পার্থক্য কিন্তু আসতে পারে, এইগুলা লিখে দিলেই কিন্তু তুমি পূর্ণ মার্ক পাবে। আমি যে 8টা বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য দেখাইছি, এইগুলা লিখলেই এনাফ। তারপরে দেখো আবাসস্থল, গলদা চিংড়ি স্বাদু পানিতে, ঠিক আছে, আর বাগদা কোথায়, লোনা পানিতে, মানে লবণাক্ত পানি, আর এই স্বাদু পানি বা মিঠা পানি। ঠিক আছে, বর্ণ
হালকা নীল থেকে সবুজ। গলদা কেমন হয়? হালকা নীল থেকে সবুজ। আর বাগদা হালকা বাদামি, মানে একটু বাদামি বর্ণের হয়। আর এটা কি? হালকা নীল থেকে সবুজ। ডোরা দাগ, উদর অংশে হালকা ধূসর দাগ দেখা যায়, মানে খুবই কম। ডোরা দাগ খুব একটা বেশি থাকে না, এর উদর অংশে ডোরা কাটা দাগ দেখা যায়। এই জন্য হচ্ছে টাইগার প্রন বলা হয়, এই যে ডোরা কাটা দাগ আছে বলে, বাঘের মতো। তৃতীয় ম্যাক্সিলিপেড 4 থেকে 6টি সন্ধি বিশিষ্ট, আর এটা 7টি সন্ধি বিশিষ্ট। ঠিক আছে, তৃতীয় ম্যাক্সিলিপেড। বুঝতে পারছো এই দুইটার পার্থক্য? এটা ছিল আমাদের বাগদা ও গলদার মধ্যে পার্থক্য। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 বছর পর পর দেখবা তোমাদের আগের বোর্ড পরীক্ষায় যদি এই প্রশ্নটা না আসে, এইবার আসবে। আবার গত বছর আসলে এটা আর আসবে না। তখন তোমার ওই যে রাজপুটি আর নাইলটিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি খাটো আর সোজা। ভাই স্টেট, ভাই আমি স্টেট। আর তৃতীয় ম্যাক্সিলিপেড, এই যে ম্যাক্সিলিপেডটা কি? ওই যে ওদের তৃতীয় যে চলন পদ, সেটা কি 4 থেকে 6টি সন্ধি বিশিষ্ট। আর এটা হচ্ছে গলদার, আর বাগদার 7টি সন্ধি বিশিষ্ট। ঠিক আছে, বুঝতে পারছো? এই বাগদার গলদার পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। এবার আমরা দেখব গলদার কিছু বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য গলদার ভিতরে বিদ্যমান আছে? দেখো, সর্বভুক মানে কি? এটা সব কিছুই খাইতে পারে। তোমার প্রাকৃতিক খাদ্য যেমন খাইতে পারে, তোমার আবার সম্পূরক খাদ্য তুমি বাইরে থেকে যেটা প্রয়োগ করবা ওটাও খাইতে পারে। আবার তোমার হচ্ছে পুকুরে বা ঘেরে যদি পোকামাকড় থাকে সেইগুলোও খেয়ে এরা জীবন ধারণ করতে পারে। ঠিক আছে, তারপরে দেখো রাতে খাবার খেতে পছন্দ করে। চিংড়ি কিন্তু ধরার সময় হয় কিন্তু রাতের বেলা, এরা কিন্তু দিনের বেলায় কোনো চলাচল করে না। এরা রাতের বেলায় খাবার খেতে পছন্দ করে। আর এদের ধরা হয় কীভাবে? একটু খাবার দিয়ে রাতের বেলা চিংড়িগুলো ধরা হয়, দিনের বেলায় কিন্তু চিংড়ি ধরা সম্ভব না। ঠিক আছে, দেখো পুকুরের তলদেশে খাদ্য বেশি পছন্দ করে, মানে তলদেশের খাদ্য। একদম সারাটা দিন ওরা হচ্ছে পুকুরের উপরের অংশে আসে না। তার মানে কি? ওরা পুকুরের যে নিচের অংশটা আছে সেইখানেই খাদ্য গ্রহণ করে। দেখো, পুরুষ চিংড়ি স্ত্রী চিংড়ির চেয়ে বড় হয়। পুরুষ যে চিংড়িগুলো আছে গলদার, সেই চিংড়িগুলো স্ত্রী চিংড়ির চেয়ে বড় হবে। আধা লবণাক্ত পানিতে ডিম দেয়। আমরা সবগুলা দেখলাম যে মোহনায়। দেখো মোহনা কোথায় আছে? ওই যে কক্সবাজার, তোমাদের নাসির ভাইয়ের জেলায়, ওইখানে দিবে। তোমার খুলনায় দিবে, সাতক্ষীরায় দিবে, এইসব অঞ্চলে, অথবা চাঁদপুর জাহিদ ভাইয়ার বাসার ওই অঞ্চলে যেখানে অনেকগুলা নদী মিলিত হয়েছে সেইখানে এইগুলা ডিম দেয়। তাছাড়া কিন্তু কোনো নির্দিষ্ট তুমি পুকুরে চাষ করো বা ঘেরে চাষ করো তখন কিন্তু তোমাকে ডিম দিবে না। ডিম দেওয়ার জন্য তখন তুমি শুধু ওই জাতটা নিয়ে এসে চাষ করতে পারবা। আর তোমার ডিম দেওয়ার জন্য কি করতে হবে? ওই যে ওই মোহনা থেকেই এইগুলা কালেক্ট করতে হবে। ভাই পুরুষগুলা বড় হয় কেন? পুরুষের শক্তি বেশি, এরা হচ্ছে মহিলাদের খাবার মানে ভক্ষণ করে। ওদের যে খাবার, নিজের খাবারও খায়, আবার হচ্ছে মহিলাদের খাবারও বেশি খেয়ে ফেলে। এই জন্য এদের বর্ধনশীলতা একটু বেশি। এই জন্য চিংড়িকে হোয়াইট গোল্ড এবং নিশাচর বলা হয়। হ্যাঁ, এই যে নিশাচর কি কারণে বলা হচ্ছে? এরা দিনের বেলায় একদম পুকুরের নিম্ন স্তরে থাকে, আর রাতের বেলায় এই যে উপরের অংশে ভেসে আসে, তাও আবার খাবার গ্রহণের জন্য। চিংড়ি কিন্তু দিনের বেলায় ধরা হয় না, কারণ কি? এরা পুকুরের একদম নিচের অংশে থাকে।
বা তুমি ঘেরে চাষ করলে ঘেরের একদম নিচের অংশে থাকবে, বা তুমি হচ্ছে সমুদ্র থেকে কালেক্ট করছো তখনও কিন্তু নিচের অংশে থাকবে। আর রাতের বেলা যখন তুমি খাবার দিবা তখন কিন্তু ওইগুলো আসবে, তুমি রাতের বেলাই শুধু কালেক্ট করতে পারবা। দেখো আমরা যে গলদা চিংড়িটা চাষ করব, যে কোনো ধরনের মাছ বা ফসল যেগুলো আমরা চাষ করি, এগুলো তো আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যই তো আমরা চাষ করি। এই যে এর তো একটা অর্থনৈতিক গুরুত্ব থাকা লাগবে, অর্থনৈতিক গুরুত্ব না থাকলে আমরা তো এটা চাষ করতে পারবো না। দেখো বৈদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রা, আমাদের চিংড়ির যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে তা মূলত রপ্তানি নির্ভর। বাংলাদেশ, এই যে আমরা প্রথমেই দেখছি বাংলাদেশ চিংড়ি রপ্তানিতে বিশ্বে পঞ্চম, প্রায় 19টি দেশে চিংড়ি চাষ করা হয়, তার মধ্যে বাংলাদেশ কিন্তু পঞ্চম অবস্থানে আছে। কিন্তু বাংলাদেশের এই চিংড়ির মার্কেটটা অনেকটা ধসে গেছিল, কারণ কি এরা চিংড়িতে ওই যে পাটে যেমন ভেজাল মেশানো শুরু করছিল, চিংড়িতেও ভেজাল মেশানো শুরু করছে। এরা পাটের একদম মাথার, এই যে চিংড়ির যেমন হচ্ছে মাথার, আমরা দেখলাম না যে হচ্ছে ওর মাথা যেটাকে ক্যারাপেস বলা হয়, ওর ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, তারপরে হচ্ছে বিভিন্ন মেটাল ওর ভিতরে মিশিয়ে ভারী করার চেষ্টা করা হচ্ছিল, যার ফলে এক সময় তো বিদেশে যখন রপ্তানি করছে ওরা তো এক সময় পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে এরা কিন্তু ধরা খাইছে। তারপরে কি হয়েছে, এদের যে মার্কেটটা ছিল এটা ডাউন হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের রপ্তানি নির্ভর একটা শিল্প এই চিংড়ি চাষটা। দেখো কর্মসংস্থান, চিংড়ি চাষ করলে অবশ্যই তো কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রথমেই দেখাইছি যে তুমি যদি চিংড়িটা চাষ করো, তুমি চাষ করছো, তোমার একটা কর্মসংস্থান হচ্ছে, তুমি যার কাছে বিক্রি করছো মানে আড়তদারের কাছে বিক্রি করছো চিংড়িটা, আড়তদারেরও একটা কর্মসংস্থান, আড়তদারের আন্ডারে আবার অনেকেই কাজ করছে, তাদেরও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আবার মনে করো হচ্ছে কোনো একটা মধ্যবর্তী ফড়িয়া, সে হচ্ছে বিদেশে রপ্তানি করছে, রপ্তানি করার ফলে যেখানে রপ্তানি করছে সেখানেও কিছু জনবল নিয়োগ করা আছে, তারাও তাদের কর্মসংস্থানের যে দরকার সেটা হচ্ছে পূর্ণতা পাচ্ছে, যার ফলে এখানে হিউজ একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তারপরে দেখো চাহিদা, পুষ্টি চাহিদা, চিংড়ি, দেখো আমাদের দেশ বিদেশ দুই জায়গায় চিংড়ি অনেকেরই পছন্দ। আমরা প্রথমেই তোমাদের মতামত নিছি চিংড়ি পছন্দ, এখানে একটা হিউজ অ্যামাউন্টের একটা চাহিদা এখানে হচ্ছে, পূরণ হচ্ছে, তাই না? আর হচ্ছে পুষ্টি চাহিদা, এটা থেকে অবশ্যই আমরা আমিষ পাচ্ছি, যার ফলে আমাদের আমিষের চাহিদাটাও পূরণ হচ্ছে। পারিবারিক আয়, মনে করো তুমি চিংড়ি চাষটা করছো, তোমার বাড়ির আশেপাশে একটা হ্যাচারি তৈরি করছো, বা তুমি হচ্ছে একটা ঘের নির্মাণ করছো, তুমি তোমার পরিবারের সদস্য নিয়ে, বা তুমি একা, তোমার পরিবারের কয়েকজন সদস্য, তোমার বাবা মাকে নিয়ে এই চিংড়ি চাষটা করছো, যার ফলে কি হচ্ছে, তোমার একটা পারিবারিক আয়ের সৃষ্টি হচ্ছে, তোমার পরিবারের জনগণ নিয়ে তুমি এই আয়টা করতে পারছো। তারপরে হ্যাচারিতে চাষ, এই যে একটু আগেই বললাম হ্যাচারি, আর বাড়ির আশেপাশে বা তোমার ছাদে অল্প অল্প জায়গায় তুমি এই হ্যাচারি করে এইগুলা চাষ করতে পারবা। ভাইয়া অর্থনৈতিক গুরুত্ব মানে কি? অর্থনৈতিক মানে কি, তোমার কাছে টাকা আসবে, মানে কি তুমি টাকা পেয়ে তোমার লাভবান হওয়ার একটা মাধ্যম কি টাকা। আমরা তো লাভ বলতে শুধু টাকার হিসাবকেই বুঝি, এই যে অর্থনৈতিক গুরুত্ব বলতে তোমার এই যে টাকা বৃদ্ধি হচ্ছে এটাকেই বোঝায়। তারপরে এই যে যারা হচ্ছে চাহিদা, এটা আমাদের দেশে যে চাহিদা আছে, বিদেশে যতটুকু চাহিদা, দুইটাই পূরণ হচ্ছে এই চিংড়ি চাষের মাধ্যমে। তোমার দেশেও একটা চিংড়ির যে চাহিদা আছে সেটা পূরণ হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করে সেইখানেও একটা চাহিদা পূরণ করছে।
কারণ কি বাংলাদেশ হচ্ছে চিংড়ি রপ্তানিতে পঞ্চম, ঠিক আছে। 19টা দেশ মোট চিংড়ি রপ্তানি করে, আবার 19টা দেশেই চাষ করা হয়, পৃথিবীর সব দেশে কিন্তু চিংড়ি চাষ করা হয় না। এই বাংলাদেশ কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের চিংড়ির চাহিদা পূরণ করছে। তারপরে আর কার কি, হ্যাসারি কি, হ্যাসারি বলতে তোমার শুধু হচ্ছে চিংড়ি থেকে উৎপাদন করবা, চিংড়ির বাচ্চাগুলো উৎপাদন করার জন্য তুমি এই হ্যাসারিটা করতে পারো। মানে ব্রুডের মাধ্যমে এখানে তুমি শুধু চিংড়ির বাচ্চা উৎপাদন করবা, তোমার এখানের উদ্দেশ্যই হচ্ছে চিংড়ির বাচ্চা উৎপাদন করে সেইগুলা তুমি প্রবাহিত করবা, বাজারে বিক্রি করবা, যেখান থেকে তুমি লাভবান হইতে পারবা। এখানেও তোমার একটা অর্থনৈতিক গুরুত্ব আসছে। হ্যাসারি মূলত চিংড়ির বাচ্চা উৎপাদন করার একটা প্রক্রিয়া, যেখানে হচ্ছে কৃত্রিম উপায়ে চিংড়ির বাচ্চা, এই যে আমরা প্রজনন দেখলাম না, এরা হচ্ছে চিংড়ি কোথায় প্রজনন করে, বিভিন্ন নদীর মোহনায়। আর এই হ্যাচারি মানে কি, তুমি তোমার বাসার ছাদে হতে পারে, তোমার বাড়ির আশেপাশের যে কোনো একটা জায়গায় চিংড়িগুলা এই যে কৃত্রিম উপায়ে প্রজনন করানোর একটা মাধ্যম হচ্ছে হ্যাচারি, ঠিক আছে। এইবার পুকুরে গলদা চিংড়ি চাষ, আমরা বেশিরভাগই জানি যে গলদা চিংড়ি কোথায় চাষ করা হয়। গলদা চিংড়ি সাধারণত লবণ খেতে অথবা যে কোনো একটা ফসলের সাথে চাষ করা হইতে পারে, তাও আবার কোথায়, উপকূলীয় অঞ্চলে, যেটা খুলনা, সাতক্ষীরা, বরগুনা এইসব অঞ্চলে। কিন্তু আমরা এখন দেখব পুকুরে গলদা চিংড়ি। পুকুরে এই যে গলদা চিংড়ি কিন্তু মিঠা পানির মাছ, এই জন্য একে পুকুরেও চাষ করা যায়। এবার পুকুরে চাষ করতে হলে তোমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, মাটির গুণাগুণ, তোমার যে পুকুরটা হইতে হবে সেটা সমতল, সমতল হওয়ার পরে একটু ঈষৎ ক্ষারীয়, মানে অল্প ক্ষার, খুব বেশিও হওয়া যাবে না আবার খুব কমও হওয়া যাবে না, ঈষৎ মানে খুবই অল্প পরিমাণ ক্ষার থাকবে। আর পিএইচ কতটুকু থাকবে, 6 থেকে 6.5 ক্ষার পিএইচ। দেখো পিএইচ মানটা সাধারণত নিরপেক্ষই, 6 থেকে 6.5, প্রায় 7-এর কাছাকাছি। এবার পুকুর প্রস্তুতটা কিভাবে করবা, পাড় উঁচু করবা। কেমন, পাড় উঁচু, যাতে কোনো বন্যার সময়, সাধারণত উপকূলীয় অঞ্চলে তো অনেক বন্যা হয়, বন্যার সময় এই পুকুরগুলা থেকে পানি সরে না যায়। এই পুকুরগুলোও কিন্তু আবার হইতে হবে তোমার ওই উপকূলীয় অঞ্চলেই, উত্তরবঙ্গে হইলে কিন্তু হবে না। ওইখান থেকে তুমি হচ্ছে লবণাক্ত পানি সংগ্রহ করতে পারবা তোমার পুকুরে, এখানে কিন্তু এই উত্তরবঙ্গের দিকে পারবা না। তারপরে চুন প্রয়োগ, চুন প্রয়োগ করলে কি হয়, তোমার মাটি যদি হচ্ছে অম্লীয় হয়, চুন প্রয়োগ করলে সেটা একটা নিরপেক্ষ মাটিতে পরিণত হবে। সার প্রয়োগ, দেখো আমাদের হচ্ছে পুকুরের বিভিন্ন ধরনের আগাছা হবে বা ভালো গাছ হবে, যেইগুলা থেকে মাছ কি ওদের প্রাকৃতিক খাদ্য পাবে। ওই পানির ভিতরেও কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তো সেইগুলার বৃদ্ধির জন্য সার প্রয়োগ করতে হয়। চুন প্রতি শতকে 1 কেজি। এই চুন কিন্তু অনেক ধরনের পোকামাকড় মেরে ফেলতেও কাজ করে, আবার ওই যে মাটি যদি অম্লীয় হয় সেটা দূর করতেও এই চুন কাজ করে। তারপরে সঠিক পোনা অবমুক্তকরণ, তোমাকে হচ্ছে এমন পোনা অবমুক্তকরণ করতে হবে যার কোনো রোগ বালাই নেই, যে স্বাভাবিকভাবেই বৃদ্ধি হইতে পারবে। তুমি যদি একটা রোগযুক্ত চিংড়ি তুমি তোমার পুকুরে যদি অবমুক্তকরণ করো, সেখান থেকে তো ভালো ফলন পাবে না। তাই কি তোমাকে যাচাই বাছাই করে সঠিক পোনা অবমুক্তকরণ করতে হবে। চাষ ব্যবস্থাপনা, তুমি হচ্ছে একক চাষ, মানে তুমি শুধু গলদা চিংড়ি চাষ করবা, এখানে আর কোনো ফসল বা কোনো মাছ চাষ করবা না, শুধু গলদাটাই চাষ করবা। সেটাকে কি বলছে, একক চাষ। মিশ্র চাষ, মনে করো তুমি গলদা চিংড়িটা চাষ করছো, আবার আরেকটা হচ্ছে মিঠা পানির মাছ চাষ করছো, রুই কাতলা একই সাথে চাষ করছো, সেটা কি হয়ে যাচ্ছে, মিশ্র চাষ, ঠিক আছে। ফলন, চিংড়ি অনেক ফলন, এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের তুমি হচ্ছে তৈরি করতে পারবা। ফলনের ক্ষেত্রে তুমি শুধু চিংড়ি বড় করে হচ্ছে বিক্রি করতে পারো, এর খাবার খরচ কম, স্বল্প বিনিয়োগ, মানে একদম অল্প বিনিয়োগে তুমি অধিক লাভবান হইতে পারবা। আর ফলন, এই যে এর থেকে তুমি যখন বাচ্চা উৎপাদন করছো, এগুলা রপ্তানি করে বা বিক্রি করেও
প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে পারো। ক্লিয়ার? এবার দেখো ধান খেতে কিভাবে চিংড়ি চাষ করা যায়। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন, যেমন লোনা পানিতে বিভিন্ন ধরনের ধানের একটা জাত তৈরি হয়েছে, সেইগুলা লোনা পানিতে ধানগুলা চাষ করা হচ্ছে। সেখানে তুমি কি করতে পারো, এই যে গলদা চিংড়ি চাষ করতে পারো। সেখানে তোমাকে কি করতে হবে, জমি নির্বাচন করতে হবে। এমন জমি নির্বাচন করতে হবে যেখানে 4 থেকে 6 মাস পানি থাকে। তুমি মনে করো একটা বাচ্চা চিংড়ি হচ্ছে ওখানে অবমুক্তকরণ করছো, তোমার ওইখানে পানি থাকে 2 মাস, ওই চিংড়িটা তো বেশি বড় হইতে পারবে না। তাই কি করতে হবে, 4 থেকে 6 মাস যাতে পানি থাকে সেটা নিশ্চিত হয়ে তারপরে তোমাকে ওই জমিতে চিংড়িটা অবমুক্তকরণ করতে হবে। জমি প্রস্তুত ও চারা রোপণ। প্রথমে কিন্তু জমিটা প্রস্তুত করে নিতে হবে। তুমি যে ফসল ধানটা লাগাবে সেজন্য জমিটা প্রস্তুত, তোমাকে চাষ দিয়ে বিভিন্ন ধরনের সার টার দিয়ে জমিটা প্রস্তুত করে নিতে হবে। তারপরে তোমার ধানের যে চারাটা আছে সেটা তোমাকে রোপণ করতে হবে। ধানের চারা রোপণ করার পরে পোনা ছাড়তে হবে। চারা রোপণের 10 থেকে 15 দিন। দেখো আমাদের এই যে ধানের বয়সকালও কিন্তু 4 থেকে 6 মাস থাকে, তাই না? তাই এই যে 10 থেকে 15 দিন মানে ধানটা লাগানোর 10 থেকে 15 দিন মানে একটু গোছা নেওয়ার পরে তারপরই তোমাকে পোনাটা অবমুক্তকরণ করতে হবে। অন্যান্য পরিচর্যা, দেখো অন্যান্য পরিচর্যার মধ্যে কি কি আছে, তোমাকে আগাছা দমন করতে হবে। তারপরে ওইখানে তোমার কোনো রাক্ষসে মাছ যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রোটেনন প্রয়োগ করতে হবে, চুন প্রয়োগ করতে হবে, যাতে হচ্ছে মাটিটা অম্লীয় না হয়ে যায় আবার ক্ষারীয়ও না হয়ে যায়, এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরে কি করতে হবে, চিংড়ি আহরণ। ধান পাকা শুরু হলে পানি ধীরে ধীরে কমাতে হবে, আর পানি যখনই কমতে থাকবে তখন চিংড়িগুলা তোমাকে সংগ্রহ করে নিতে হবে। ঠিক আছে, মানে তোমার ধান কাটার আগেই চিংড়িগুলা সংগ্রহ করে ফেলতে হবে। ধান কাটার পরে কিন্তু চিংড়িগুলো আর তুমি সংগ্রহ করতে পারবে না তখন আর। তারপরে দেখো ধান খেতে চিংড়ি চাষের সুবিধা, সুষম পুষ্টি। দেখো চিংড়ি হচ্ছে ওর যে খাবার দিচ্ছ বা সার দিচ্ছ ওর জন্য, সেটা কিন্তু ধানের জন্যও কিন্তু একই সাথে ধানও সেটা পেয়ে যাচ্ছে। এক ঢিলে 2 পাখি যাকে বলে। তারপরে দেখো সম্পূরক খাবার প্রয়োগ করা লাগে না। কারণ কি, ধানে তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওখানেও একটা খাদ্য তৈরি হচ্ছে, প্রাকৃতিক খাদ্য, হিউজ অ্যামাউন্টের প্রাকৃতিক খাদ্য, সেটা খেয়েই এদের বৃদ্ধি সাধন করতে পারে। এই জন্য এখানে তোমাকে বাইরে থেকে আর কোনো খাদ্য প্রয়োগ করা লাগবে না। তারপরে দেখো আয় বাড়ে। আয় বাড়ে কী কারণে, তুমি যদি ওই জমিটাতে শুধু ধান চাষ করতে তাইলে তো তোমার শুধু ধান থেকেই তুমি যে প্রফিটটা পাইতে সেটাই তোমার আয়। এখানে তুমি হচ্ছে ওই জমিতে হচ্ছে পানি থাকার কারণে চিংড়িটা চাষ করতে পারছো, তোমার একটা এক্সট্রা আয় আসছে। কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান কী কারণে বৃদ্ধি হচ্ছে, তুমি যে হচ্ছে এই যে ধান এবং চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়ে একই সাথে চাষ করলে তারপরে এগুলা বিক্রি করছো, একইভাবে এই যে কর্মসংস্থানটা ওইভাবেই তৈরি হচ্ছে। আর্থিক সচ্ছলতা, তুমি এইগুলা চাষ করে যখন হচ্ছে বিক্রি করছো অবশ্যই তোমার আর্থিকভাবে তুমি লাভবান হচ্ছ, তুমি একটা সচ্ছল সুন্দর জীবনযাপন করতে পারছো। এটাই। কারোর বুঝতে কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা? আজকে যতটুকু পড়াইছি এতটুকুর মধ্যে আমাদের এই যে গলদার বাগদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই এইচএসসি পরীক্ষার জন্য। তোমাদের সামনে যাদের টেস্ট পরীক্ষা তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে।
তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কৃষি শিক্ষা সম্পর্কে তোমরা নিশ্চিন্তে প্রশ্ন করতে পারো। তোমাদের কোনো জিজ্ঞাসা আছে? নাজমুল, সমস্যা নেই, কিন্তু মনে থাকে না। মনে রাখতে হবে ভাই, পরীক্ষায় তো তোমাকে লিখতে হবে এই বিষয়গুলা। আর যেগুলা পড়ানো হচ্ছে সবগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এইখানে প্রায় 35টা পার্ট আছে, সবগুলা তো তুমি পড়তে পারবা না, সবগুলা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। তাই তোমাকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। এখানে তুমি বাছাই করে এই যে আজকের যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাগদা গলদার বৈশিষ্ট্য এবং এর মধ্যে কি পার্থক্য। এই পার্থক্য আর বৈশিষ্ট্যগুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করেন কেমন, তাহলে পরে আপনার থেকে জেনে নিব। সাজেশন, এই অধ্যায়ের সাজেশন কি কি দেখো, নাইলোটিকা, রাজপুটি, এই যে বাগদা গলদা, এই 4টা মাছ সম্পর্কে জানলে। তারপরে হচ্ছে মাছের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ, মাছ শুটকিকরণ সম্পর্কে জানলে। এইগুলা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, এই যে এতক্ষণ সবাই ক্লাসে যুক্ত হওয়ার জন্য, শেষ পর্যন্ত যারা ক্লাস করলে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাসে, সবাইকে ধন্যবাদ।